দর্শক, বাংলাদেশের রাজনীতির খেলা যে কখন কোন দিকে মোড় নেয় তা আগে থেকে আঁচ করা কোনো সাধারণ মানুষের পক্ষেই সম্ভব না। কদিন আগেও যেসব নাম বঙ্গভবনের ধোঁয়া ওঠা আলোচনায় ঘুরপাক খাচ্ছিল, আজ যেন একটা চাল চালতেই সব হিসাব নিকাশ এক লহমায় উল্টে পাল্টে গেল। রাজনীতির চার দেয়ালের অন্দরে এখন এমন এক বোমা ফাটানো খবর ভাসছে, যা শুনে সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় রথী মহারথীরাও চোখ কপালে তুলছেন। এতদিন তো সবাই ধরে নিয়েছিলেন যে দলীয় কোনো ঝানু রাজনৈতিক নেতা হয়তো বঙ্গভবনের ক্ষমতা সামলাবেন, বা খুব বেশি হলে কোনো অনুগত আমলার নাম উঠে আসবে। কিন্তু শেষমেশ নাকি পাশার দান পুরোটাই ঘুরিয়ে দিতে চলেছে বিএনপি। ঘরের লোক বা কোনো অন্ধ অনুগত নয়, বিএনপির হাই কমান্ডের মূল নজর নাকি গিয়ে পড়েছে এক বিশ্বমঞ্চে সমাদৃত সেই মানুষটার দিকে, যাকে কিছুদিন আগেও হয়তো বঙ্গভবনের রাজনীতি থেকে অনেক দূরেই কল্পনা করা হচ্ছিল। হ্যাঁ, ভুল শোনেননি, জোর আলোচনা চলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকেই নাকি শেষ পর্যন্ত দেশের আগামী দিনের রাষ্ট্রপ্রধান হিসেবে বেছে নিতে যাচ্ছে বিএনপি। কিন্তু প্রশ্ন হচ্ছে, বঙ্গভবনের এই অলংকারিত অথচ অত্যন্ত মর্যাদাপূর্ণ চেয়ারে বসানোর জন্য হঠাৎ কেন নোবেল বিজয়ী ইউনূসকেই বেছে নেওয়া? শুধু কি আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে ক্ষমতার ভারসাম্য রক্ষা আর বিশ্বমঞ্চের সমর্থন আদায়ের কোনো সুদূর প্রসারী মাস্টার প্ল্যান? আপনার কি মনে হয় দর্শক? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। বেশ কয়েকদিন ধরে রাষ্ট্রপতির নির্বাচন নিয়ে রাজনীতিতে একটা চুপচাপ থমথমে ভাব ছিল, কিন্তু হঠাৎ করে বৃহস্পতিবার যখন নির্বাচন কমিশন নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দিল, অমনি যেন ঘুম ভেঙে জেগে উঠল পুরো রাজনীতির ময়দান। মাত্র কয়েকটা দিনের মেহমানি, আর তার মধ্যেই জমা দিতে হবে সমস্ত কাগজপত্র। কিন্তু ভাবার বিষয় হলো, সংসদে যেখানে অর্ধেকেরও বেশি আসন নিয়ে বিএনপির একক রাজত্ব, যেখানে দলীয় সিগন্যালের বাইরে গিয়ে নিজের ইচ্ছা মতো ভোট দেওয়ার বিন্দুমাত্র উপায় কারণেই, সেখানে হঠাৎ কেন দলের বাইরের একজন মানুষকে বঙ্গভবনে বসানোর পরিকল্পনা করা হচ্ছে? কেবল কি নিছকই আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর সুদূর প্রসারী রাজনীতি? যদি একটু ঠান্ডা মাথায় সমীকরণটা মেলানোর চেষ্টা করেন, তাহলেই থলের বিড়াল বেরিয়ে আসবে। বিএনপি যে শুধু আবেগে ভেসে এমন সিদ্ধান্ত নিচ্ছে তা মোটেও না। তাদের এই কৌশলের পেছনে কাজ করছে এক মাস্টার প্ল্যান। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান পোক্ত করতে হলে ডক্টর ইউনূসের মতো একজন বিশ্ব বরেণ্য ব্যক্তিত্বের চেয়ে বড় কোনো ট্রাম্প কার্ড আপাতত বিএনপির হাতে নেই। তারা খুব ভালো করে জানে, ক্ষমতার চেয়ারে বসে আরাম করা যত সহজ, বিশ্বমঞ্চে দেশের গ্রহণযোগ্যতা টিকিয়ে রাখা ততটাই কঠিন। তাই তো এর মধ্যে আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মুখকে নতুন সরকারে বেশ ভালো পদেই সসম্মানে রেখে দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রাখতেই হয়তো বঙ্গভবনের মতো একটা অলংকারিত কিন্তু অত্যন্ত প্রভাবশালী ও মর্যাদাপূর্ণ পদে ইউনূসকেই সবচেয়ে নিরাপদ বাজি বলে মনে করছেন বিএনপির শীর্ষ নেতৃত্ব। আসলে সাধারণ মানুষের মনস্তত্ত্বটাও তো বুঝতে হবে। ইউনূস যখন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছেড়ে দিয়ে এক প্রকার আড়ালে চলে গেলেন, তখন দেশটা কিন্তু একেবারেই ভালো অবস্থায় ছিল না। চারদিকে ঋণ আর সুদের বিশাল বোঝা, তার উপর ভাঙাচোরা অর্থনীতি। সেখান থেকে টেনে তুলে 1.5 বছরের মধ্যে তিনি যেভাবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে এক ধাক্কায় ইতিহাস গড়ে $33 বিলিয়ন নিয়ে গিয়ে দাঁড় করিয়েছিলেন, তা সাধারণ মানুষ ভুলবে কিভাবে? যে মানুষটা আগের সরকারে রেখে যাওয়া $21 বিলিয়ন বিশাল আন্তর্জাতিক দেনা পরিশোধ করেও দেশের মানুষকে অন্তত 6 মাসের খাদ্যের নিরাপত্তা দিয়ে গেছেন, যার আমলে অন্তত রোজার দিনে বাজার করতে গিয়ে সাধারণ খেটে খাওয়া মানুষকে হাউমাউ করে কাঁদতে হয়নি, তাকে তো মানুষ মনে রাখবেই। ইউনূসের সরকারের 1.5 বছরে দেশের মানুষ দুটো ঈদ কাটিয়েছিল অন্তত একটু শান্তিতে, হাসি মুখে। বাজারে গেলে অন্তত অল্প টাকায় ব্যাগ ভরে কেনাকাটা করে বাড়ি ফেরা যেত। সড়কের দিকে তাকালে একটা শৃঙ্খলা দেখা যেত। নিত্যদিনের মৃত্যুর মিছিলটা অন্তত অতটা বেপরোয়া ছিল না। কিন্তু আজকের দৃশ্যপট কিন্তু একেবারেই আলাদা। নতুন সরকার আসার পর থেকেই যেন রূপকথার সেই রঙিন বেলুনটা ফুস করে ফুটো হয়ে গেল। বাজারে হাত দিলেই মনে হয় আগুনে হাত লাগছে। চাল, ডাল, তেল থেকে শুরু করে বিদ্যুতের দাম সবকিছুর যেন ডানা গজিয়েছে।
চারদিকে আবার সেই আগের মতো চাঁদা তোলার ধুম, রাস্তায় একটু নামলেই জ্যাম আর অ্যাক্সিডেন্টের ভয়। আবার শুরু হয়েছে বিদ্যুৎ আর গ্যাসের হাহাকার। আজ যখন সাধারণ মানুষ আবার পেটের জ্বালায় অতিষ্ঠ হয়ে পড়ছে, যখন মাস শেষে বিদ্যুৎ বিল হাতে নিয়ে মধ্যবিত্ত পরিবারগুলো দিশেহারা, সাধারণ মানুষ তো কোনো বড় রাজনীতি বোঝে না, তারা বোঝে দিনে দুটো ডাল ভাত খেয়ে শান্তিতে রাতে ঘুমানোর নিশ্চয়তা। আর সেই সাধারণ হিসাবটা ইউনূস খুব সহজভাবেই মিলিয়ে দিতে পেরেছিলেন। কিন্তু এত সব সাফল্যের পরও তো সত্যটা হলো, ইউনূস যখন ক্ষমতায় ছিলেন তখন তাকে এক মুহূর্তের জন্য শান্তিতে কাজ করতে দেওয়া হয়নি। মাত্র 18 মাসের শাসনামলে তার সরকারকে মুখোমুখি হতে হয়েছে হাজারটারও বেশি ছোট বড় আন্দোলন, রাজনৈতিক ধর্মঘট আর নানা ষড়যন্ত্রের। একদিকে ছিল প্রকৃতির রুদ্ররূপ, বন্যা আর বিমান দুর্ঘটনার মতো বিপর্যয়, অন্যদিকে ছিল প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা পুরনো দোসরদের অসহযোগিতা। রাজনৈতিক দলগুলো তখন প্রতিদিন তাকে বুলি শোনাতো, কখন তিনি সরে দাঁড়াবেন তা নিয়ে শুরু হয়েছিল টানাটানি। এমনকি নিজের কথা মতো পুলিশ বা প্রশাসনকেও তিনি শতভাগ কাজে লাগাতে পারেননি, কারণ অদৃশ্য এক সুতোর টানে তারা সবসময় ক্ষমতার আসল কেন্দ্রবিন্দুর দিকেই ঝুঁকেছিল। এত রক্তচক্ষু আর প্রতিকূলতার মধ্যেও মানুষটা কিন্তু দমে যাননি। তিনি সোজা হয়ে দাঁড়িয়ে ভারতের দাসত্ব না করে আমেরিকার সাথে শুল্ক ছাড়ের চুক্তি করেছিলেন, জাপানের বাজারে দেশের পণ্যের জন্য হাজারো দুয়ার খুলে দিয়েছিলেন, বিডিআর হত্যাকাণ্ডের সত্য বের করার উদ্যোগ নিয়েছিলেন। সবশেষে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তিনি নিভৃতে নিজের জায়গায় ফিরে গেছেন। কিন্তু তিনি চলে যাওয়ার পরই যেন সব এলোমেলো হয়ে গেল। আজ ব্যাংকের শাসন থেকে শুরু করে দেশের অর্থনৈতিক কাঠামো, সব জায়গায় আবার সেই চেনা বিশৃঙ্খলা। বিদ্যুৎ অফিসে একটু সমস্যা নিয়ে কথা বলতে গেলে হুমকি খেতে হচ্ছে, খোলা রাস্তায় দিনের আলোয় জোর জুলুম চলছে, আর পুলিশ প্রশাসন নাকি কেউই এই নৈরাজ্য থামানোর জন্য বিন্দু মাত্র আগ্রহ দেখাচ্ছে না। ঠিক এই জায়গাতেই এসে নাকি আটকে গেছেন বিএনপির বড় বড় নীতি নির্ধারকরা। তারা বুঝতে পারছেন খালি মুখে বড় কথা বলে দেশের অরাজকতা আর আন্তর্জাতিক মহলের চাপ সামলানো যাবে না। দেশের অর্থনৈতিক এবং মহাসংকট থেকে বাঁচার পথ খুঁজতে হলে তাদের একজন হেভি ওয়েট প্লেয়ার দরকার, যার একটা ফোন কলে বা যার একটা বিশ্ব সফরের আহ্বানে কোটি কোটি ডলারের বৈদেশিক বিনিয়োগ আবার বাংলাদেশে ছুটে আসতে পারে। আর সেই আন্তর্জাতিক ট্রাম্প কার্ডের নামই হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু বড় প্রশ্ন হলো, যে মানুষটি নিজের মেধা আর যোগ্যতা থাকা সত্ত্বেও দেশের রাজনৈতিক কোন্দল, হাঙ্গামা আর পদে পদে বাধার কারণে নিজের মনের মতো করে কাজ করার সুযোগ পেলেন না, যিনি 1.5 বছরের যুদ্ধ শেষে একরাশ হতাশা আর আক্ষেপ বুকে চেপে বিদায় নিলেন, তিনি কি আবার রাজনীতির এই ঘোলা জলে পা দিতে রাজি হবেন, নাকি তিনি ভাববেন যে নিজের সম্মান বাঁচিয়ে আন্তর্জাতিক অঙ্গনেই আন্তর্জাতিক ব্যক্তিত্ব হিসেবে থেকে যাওয়া অনেক বেশি নিরাপদ? এখন শেষ পর্যন্ত বঙ্গভবনের মসনদে কে জায়গা করে নেয় সেটা দেখার জন্য গোটা বাংলাদেশ অপেক্ষায়।